লস অ্যাঞ্জেলেস শহরের সবচেয়ে প্রফেশনাল একদল ডাকাত যারা ব্যাংক লুট করে মিলিয়ন ডলার হাতিয়ে নিয়ে গায়েব হয়ে যায়। হঠাৎ করে তাদের সামনে আসে জীবনের সবচেয়ে বড় সুযোগ। একটা ট্রাকে রয়েছে 30 মিলিয়ন ডলার, সেটা তারা ডাকাতি করবে। কিন্তু এই ডিলের পিছনে রয়েছে অন্য একটা রাশিয়ান ভয়ঙ্কর গ্যাং। একদিকে পুলিশ তাদের পিছু নিয়েছে, অন্যদিকে রাশিয়ান গ্যাংয়ের সাথে কিছু ভুল করলে বাঁচার সুযোগ নেই। তো শেষবারের মতো বড় খেলা খেলতে নেমেছে তারা। কিন্তু প্রশ্ন একটাই, লোক কি তাদের শেষ করে দেবে? তা আজকের গল্প টেকার্স। মুভির শুরুতে আমরা দেখি লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের দুইজন দুর্নীতিগ্রস্ত অফিসার ওয়েলস এবং এডি, তারা একটা গাড়িতে করে দুজন ক্রিমিনালকে ধরতে যায়। তো সেখানে গিয়ে তারা একজনকে ধরতে পারলেও অন্যজন পালিয়ে যায়। এডি যখন ক্রিমিনালকে হাত তুলতে বলে তখন অপরাধী হাত না তুলে সেখান থেকে পালিয়ে যায়, যা ওয়েলসের মনে সন্দেহ তৈরি করে। কারণ এডির হাত থেকে কোনো চোর পালানোর কথা না, কারণ এডি ছিল খুবই চৌকস অফিসার। দৃশ্যপট পরিবর্তন হয় লস অ্যাঞ্জেলেস ফেডারেল ব্যাংকে। সেখানে 5 জন সদস্যের একটি পেশাদার ডাকাত আলাদা আলাদাভাবে তারা ব্যাংকে ঢুকে। তারা কনস্ট্রাকশন ও ডেলিভারি ম্যান এবং কর্মচারীর ছদ্মবেশে আসে এবং সঙ্গে থাকে ডাকাতির জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম। তারা সবাই আলাদা আলাদা ঢুকলেও একটি রুমে একসাথে হয় এবং সেখানে ডাকাতির সকল পোশাক পরে এবং তারপরে সবাই ব্যাংকে ঢুকে পড়ে এবং আতঙ্ক তৈরি করে সবাইকে জিম্মি করে। ডাকাতির এক সময় একজন ডাকাত একটা এজেন্টকে ধরে নিয়ে একটি নিউজ চ্যানেলের হটলাইনে কল দিতে বাধ্য করে, যেন সবাই মনে করে এটি শুধু একটি খবরের কল। তো সেই এজেন্ট যখন নিউজ চ্যানেলকে ফোন করে বলে যে আমাদের এখানে ডাকাতি হচ্ছে, এই কথা বলার পরে ডাকাতের সদস্য তার ফোনটা কেটে দেয়। তো খবর পেয়ে নিউজ চ্যানেল একটি হেলিকপ্টার নিয়ে সরাসরি ব্যাংকের উপরে লাইভ কভারেজ শুরু করে। তো ডাকাত দলের একজন সদস্য সিকিউরিটির পোশাক পরে পাইলটকে ছাদের উপরে ল্যান্ডিং করার নির্দেশ দেয়। তো হেলিকপ্টার সেই মতো ল্যান্ডিং করে। তারপরে যখন সাংবাদিকরা হেলিকপ্টার থেকে নামে তখন ডাকাত দল সবাইকে জিম্মি করে সেই হেলিকপ্টার দিয়ে ডাকাত দল আবার পালিয়ে যায়। তারপরে পুলিশ এসে সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু কোনো সূত্র পায় না। কারণ ডাকাতের সময় একজন সদস্য শুধুমাত্র ক্যামেরার দিকে তাকিয়ে একটি সেলুট দিয়েছিল, যার ফলে কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এরপর তদন্ত শুরু করে অফিসার ওয়েলস। তিনি এডিকে জানান যে চুরি হওয়া ডলারের মধ্যে কিছু নোটে মার্ক থাকতে পারে। যদি সেই সিল কোনো নোটে পাওয়া যায় তাহলে ডাকাতদের ধরা সহজ হবে। তদন্তের সময় আরও জানা যায় যে ডাকাতের সময় তারা একটি লিফট ব্লাস্ট করেছিল আর সেখানে ব্যবহার করেছিল যে বোমা, সেটি হচ্ছে C4, যা খুবই সীমিত জায়গায় থেকে সংগ্রহ করা সম্ভব ছিল। তো এই সূত্র ধরে ওয়েলস তদন্ত শুরু করে এবং খোঁজ পায় কুখ্যাত অপরাধী রিভার্সের। রিভার্স এক সময় বড় ধরনের ডাকাত ছিল এবং কয়েক বছর আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে। এখানে থেকে এই গল্পের নতুন মোড় নেয়। এরপর জানা যায় যে এই ডাকাত দলের সঙ্গে রিভার্স নামের এই ব্যক্তির গভীর সম্পর্ক আছে। রিভার্স এক সময় এই ডাকাত দলেরই সদস্য ছিল, কিন্তু আগের একটি ডাকাতির সময় সে পুলিশের হাতে ধরা পড়ে যায়। ডাকাত দলের মধ্যে একটি কড়া নিয়ম ছিল, যদি কেউ পুলিশের হাতে ধরা পড়ে তাহলে সে কখনোই পুলিশের কাছে দলের অন্যান্য সদস্যদের নাম বলবে না। তো রিভার্সও সেই নিয়ম মেলে চলে। তো পুলিশ তাকে ধরলেও সে দলের কাউকেই ফাঁস করে না। আমরা জানতে পারি যে ডাকাত দলের নেতা হচ্ছে গর্ডন কোজার, আর এই দলের সদস্যদের মধ্যে আছে এজে, জেসি এবং জ্যাক। তো জ্যাকের একটি গার্লফ্রেন্ড আছে, তার নাম লিলি। তো এক সময় লিলি ছিল রিভার্সের গার্লফ্রেন্ড। তো রিভার্স যখন জেলে যায় তারপরে লিলি জ্যাকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। তা আমরা আরো দেখি যে গর্ডনের একটি বোন আছে যার নাম নমি। সে একজন ড্রাগ অ্যাডিক্টেড। তো গর্ডন তাকে খুবই ভালোবাসে, তাই তাকে একটি রিহ্যাব সেন্টারে নিয়ে চিকিৎসা করায়। তো একদিন ডাকাত দলের সদস্যরা রিভার্সের সঙ্গে দেখা করতে তার বাসায় যায়। তারা রিভার্সকে একটি নতুন প্রজেক্টের কাজ করার প্রস্তাব দেয়। তখন রিভার্স জানায় যে আগের যে ডাকাতির সময় সে ধরা পড়েছিল সেই ডাকাতির টাকার একটা অংশ গর্ডনের কাছে জমা আছে। তো রিভার্স বলে যে যদি তারা আবার বড় কোনো ডাকাতি করতে চায় তাহলে একটা অসাধারণ আইডিয়া দিতে পারে। সে জানায় একটি আন্তর্জাতিক ট্রাক প্রতিদিনই একই রুট দিয়ে বিপুল পরিমাণ টাকা বহন করে নিয়ে যায়। তারপর সে একটি ম্যাপ দেখিয়ে বলে যে আগামী 5 দিনের মধ্যে এই ট্রাকটি কোন কোন রুট দিয়ে কিভাবে যাবে। তো রিভার্স আরও জানায় যে এই ডাকাতি সফল করতে হলে তাদের একটি রাশিয়ান গ্যাংয়ের সাহায্য লাগবে, আর এই ম্যাপের বিনিময়ে সেই রাশিয়ান গ্যাংকে অল্প কিছু টাকা দিলেই হবে। আর ডাকাতি সফল হলে সবাই প্রচুর টাকা পাবে। তো শুরুতে ডাকাত দলের সবাই রিভার্সকে বিশ্বাস করতে পারে না সম্পূর্ণভাবে। তো বিশেষ করে গর্ডন বিষয়টা নিয়ে সতর্ক থাকে, কিন্তু সময় কম থাকায় তারা শেষ পর্যন্ত রিভার্সের প্ল্যানে রাজি হয়ে যায়। এরপর দেখি যে ডাকাত দলের বিস্তারিত প্ল্যানিং। 5 দিন পর ট্রাকটি যে রুট দিয়ে যাবে সেখানে একটি রাস্তার নিচে পুরনো রেল টানেল আছে। তো পরিকল্পনা অনুযায়ী ট্রাকটি যখনই সেই রাস্তার উপর দিয়ে যাবে সেখানেই তারা C4 বোমা দিয়ে রাস্তা ব্লাস্ট করবে। ফলে রাস্তাটির মধ্যে একটি বড় গর্ত তৈরি হবে এবং চলন্ত
পর্যন্ত ট্রাকটি সেখানেই আটকে যাবে এবং নিচে পড়ে যাবে। তারপর তারা সেখান থেকে ডাকাতি করবে। এরপর ডাকাত দল দ্রুত ট্রাক থেকে টাকা লুট করে আলাদা আলাদা পথে সবাই পালিয়ে যাবে। প্ল্যান অনুযায়ী সবকিছু তারা সেট আপ করতে থাকে। কিন্তু সমস্যা দেখা যায় যে C4 বোমা, এই C4 বোমা জোগাড় করা নিয়ে খুবই সমস্যায় পড়ে আছে। বোমা সাপ্লায়ারদের সঙ্গে তাদের ঝামেলা শুরু হয়। টাকা ঠিকঠাক মতো দিলেও কিন্তু বোমা ঠিকঠাক মতো তারা সরবরাহ করে না। এই সময় রিভার্স ও এজে মিলে অন্য একটা জায়গায় থেকে বোমা সংগ্রহ করার চেষ্টা করে। এদিকে পুলিশ অফিসার ওয়েলস তদন্ত করতে গিয়ে একটি বোমা সাপ্লায়ার কোম্পানিতে হানা দেয়। সেখানে সে জানতে পারে যে আগেও ডাকাত দল তাদের কাছ থেকে C4 বোমা নিয়েছিল। পুলিশ সেখানে 2 জন রাশিয়ানকে গুলি করে ধরে ফেলে এবং পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। আর সেখান থেকে ওয়েলস কিছু ছবি এবং একটি পুরো সাবওয়ে ম্যাপ উদ্ধার করে, যদিও তখনও কোনো নিশ্চিত বোমার সন্ধান পায় না। তো এই ছবিগুলো ইনভেস্টিগেশন করতে গিয়ে ওয়েলস রিভার্সের আসল পরিচয় জানতে পারে। তো পুলিশের সূত্রে সে জানতে পারে যে রিভার্স গত 4 বছর ধরে একটি ব্যাংকে ডাকাতির মামলায় জেলে ছিল। এমনকি সে যেদিন জেলে ছাড়া পায় ঠিক সেই দিনই ফেডারেল ব্যাংকের বড় ডাকাতির ঘটনা ঘটে। এই সূত্র ধরে ওয়েলস রিভার্সকে ফলো করতে শুরু করে। একদিন সে দেখে যে রিভার্স একটি মার্কেট থেকে বেরিয়ে গর্ডন ও তার দলের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করে। পরে তারা সবাই মিলে ডিফেন্স ম্যানেজারের সাথে দেখা করতে যায়, যা আসলে একটা পরবর্তী ডাকাতির আরেকটা গুরুত্বপূর্ণ অংশ। এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। ব্যাংক ডাকাতির সময় আমরা সিসি ক্যামেরায় দেখছিলাম যে একজন ডাকাত সেলুট দেয়, সেম ভাবে জেসিও এখানে সেলুট দেয়। একই ধরনের সেলুট সে আগেও দিয়েছিল। আর এই মিল থেকেই অফিসার ওয়েলস বুঝতে পারে যে এই সেলুটই ডাকাত দলের একটি সিগনেচার। কিন্তু তখনও তাদের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ না থাকায় ওয়েলস সরাসরি সেখানে অ্যাকশনে যেতে পারে না। ওয়েলস এরপর গর্ডনের গাড়ি ফলো করে। কিছু দূর যাওয়ার পর গর্ডন বুঝে যায় যে তাদেরকে কেউ হয়তো অনুসরণ করছে, কিন্তু তারা নিশ্চিত হতে পারে না যে পুলিশই তাদের ফলো করছে কিনা বা অন্য কেউ। এই সন্দেহের কারণে তারা হঠাৎ অ্যাকশন নেয় না। তো ওয়েলস পুরো বিষয়টি তার বন্ধু এডিকে জানায়, কিন্তু এডি ওয়েলসকে বিশ্বাস করে না, বরং উল্টে এডি ওয়েলসকে সন্দেহ করতে শুরু করে এবং তাকে সাবধান করে দেয় যে সে যেন একা কোনো ঝুঁকিপূর্ণ কাজে না জড়ায়। এদিকে গর্ডনের বোন নাওমি ডাকাতের ঠিক 3 দিন আগে রিহ্যাব সেন্টার থেকে ছাড়া পায়। তো গর্ডন তাকে একটি হোটেলে রেখে দেয় এবং তাকে কিছু টাকা দিয়ে বলে যে সে খুবই ব্যস্ত, তার সাথে 3 দিন পরে দেখা করবে। কিন্তু ডাকাতির ঠিক আগের দিন নওমি সেই হোটেল থেকেও পালিয়ে যায়। তো বিষয়টি জানতে পেরে গর্ডন তার বোনকে খুঁজতে শুরু করে। তো খোঁজ করতে করতে সে গিয়ে জানতে পারে যে নওমি একটি পুলিশ স্টেশনে আছে। একই পুলিশ স্টেশনে একজন লোককেও গ্রেপ্তার করেছে, যার কাছ থেকে ফেডারেল ব্যাংক থেকে চুরি হওয়ার কিছু মার্ক করা নোট পাওয়া যায়। তো ওয়েলস তদন্ত করে জানতে পারে যে সে এই টাকা পেয়েছে নাওমি কুজার নামের একজনের কাছ থেকে। নাওমির নাম শুনেই ওয়েলস বুঝতে পারে যে গর্ডন কুজারের সঙ্গে এই ডাকাতির সরাসরি যোগসূত্র আছে। তখন ওয়েলস তার সন্দেহের কথা এডিকে আবারও জানায় এবং তাকে বলে বিশ্বাস করতে। তো গর্ডন তখন নাওমিকে পুলিশ স্টেশন থেকে নিয়ে যায়। তখন সে নাওমিকে সতর্ক করে দেয় যে কমপক্ষে 2 দিন যেন সে কোথাও না যায়। কিন্তু তাদের মধ্যে পুরানো ক্ষোভ আর ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে নাওমি গাড়ি থেকে নেমে সেখানে দৌড়ে পালিয়ে যায়। এরপর আসে ডাকাতির মূল দিন। আমরা দেখি রিভার্স একজন পুলিশ অফিসারের ছদ্মবেশে রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। তো ওয়েলসের সন্দেহ আরো বেড়ে যায়। তাই সে দূর থেকে একটি স্নাইপার রাইফেল নিয়ে রিভার্সের উপর নজর রাখতে থাকে। যদি কোনো উল্টাপাল্টা কোনো কিছু থাকে তাহলে সে তাকে গুলি করবে। সে বন্দুক তাক করে রাখে, যদি রিভার্স সামান্য ভুল কিছু করে তাহলে জনসাধারণের ক্ষতি হতে পারে। এই ভেবে ডাকাত দলের বাকি সদস্যরা ওয়ার্কারদের ইউনিফর্ম করে আশেপাশে অপেক্ষা করতে থাকে। তো সময় গড়িয়ে যায়, কিন্তু নির্ধারিত সময়ে সেই ট্রাক আর আসে না। এতে রিভার্স ভীষণ নার্ভাস হয়ে পড়ে। এক পর্যায়ে ওয়েলস গুলি চালানোর জন্য প্রস্তুত নেয়। ঠিক সেই মুহূর্তে সবাই দেখতে পায় যে দূর থেকে সেই ট্রাক আসছে। প্রথমে ছিল টাকা ভর্তি ট্রাক এবং তারপরে ছিল একটি খালি ট্রাক। রিভার্স নিখুঁতভাবে ট্রাফিক কন্ট্রোল করতে থাকে যেন ট্রাকটি ঠিক সময় এবং ঠিক জায়গায় এসে পৌঁছায়। এখান থেকে শুরু হয় আসল টেনশন। ঠিক সেই মুহূর্তে পরিকল্পনা অনুযায়ী টানেলের নিচে C4 বোমা ব্লাস্ট করা হয়। বিস্ফোরণে রাস্তা উড়ে গিয়ে একটি বিশাল গর্ত তৈরি হয়। কিন্তু হঠাৎ একটা বড় সমস্যা তৈরি হয়। বিস্ফোরণের ঠিক আগ মুহূর্তে একটি সাইকেল আরোহী সামনে চলে আসে। এই সামনে চলে আসাতে ট্রাকের ড্রাইভার তৎক্ষণাৎ ব্রেক করে। এতে ট্রাকটি আর গর্তে পড়ে না। পরিস্থিতি তাদের হাতের বাইরে যেতে চলে দেখে ডাকাত দল দ্রুত তাদের প্ল্যান পরিবর্তন করে। তারা পিছনে থাকা আরেকটি ট্রাক দিয়ে সামনের ট্রাককে জোরে ধাক্কা দিয়ে ট্রাকটিকে গর্তে ফেলে দেয় এবং সেই ডাকাতটিও ট্রাক নিয়ে গর্তে পড়ে যায়।
এই সময় পুলিশ গুলি চালাতে শুরু করে, চারদিকে বিশৃঙ্খলা আরম্ভ হয়। এই বিশৃঙ্খলার মধ্যে কয়েকজন ডাকাত আহত হয়, তবে তারা কোনো মতে ট্রাক থেকে টাকাগুলো লুট করে নিয়ে আলাদা আলাদা পথ দিয়ে পালিয়ে যায়। এরপর অফিসার ওয়েলসকে তার সিনিয়র অফিসার ডেকে নেয় এবং একটি গোপন ভিডিও রেকর্ডিং দেখায়। সেই ভিডিওতে শুরু থেকে সম্পূর্ণ দৃশ্য ধরা পড়েছিল, যেখানে দেখা যায় যে ওয়েলস একজন ক্রিমিনালকে ধরতে গেলে তার বন্ধু এডি ইচ্ছাকৃতভাবে ক্রিমিনালকে পালাতে সাহায্য করে। এমনকি এডি নিজের শরীরে আঘাতের অভিনয় করে, যেন মনে হয় অপরাধী তাকে আঘাত করে পালিয়েছে। ভিডিও দেখে ওয়েলস ভেঙে পড়ে, কারণ এডি ছিল তার খুব কাছের বন্ধু। কিন্তু সব প্রমাণ সামনে আসায় ওয়েলস নিশ্চিত হয়ে যায় যে এডি দুর্নীতিগ্রস্ত এবং তার চাকরি আর থাকবে না। তো ওয়েলস এডিকে জিজ্ঞেস করলে এডি সত্যতা স্বীকার করে। সে জানে যে তার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, তার ছেলের চিকিৎসার জন্য বিপুল টাকার দরকার ছিল, যা সে কোনোভাবেই জোগাড় করতে পারছিল না। এই সময় ওই অপরাধী তাকে এমন পরিমাণ টাকার অফার করে যা সে সারা জীবনেও জমাতে পারতো না। লোভ সামলাতে না পেরে সে এই ভুল পথে পা বাড়ায়। এই কথার মাঝে রেডিওতে খবর আসে কিছু দূরে একটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। তো ওয়েলস বুঝে যায় যে এটাই টেকার্স দলের কাজ। এডি ওয়েলসকে গাড়ি ঘুরিয়ে বাড়ি যাওয়ার কথা বললেও ওয়েলস রাজি হয় না। সে বলে এখনো সময় আছে, এদের ধরা সম্ভব, আর এখনো তো আমার চাকরি যায়নি। হঠাৎ ওয়েলসের মাথায় আগের একটি সূত্র মনে পড়ে, আর সেটি ছিল একটি পুরো সাবওয়ে ম্যাপ। সে বুঝে যায় যে ডাকাত দল পালানোর জন্য আগেই সব রুট প্ল্যান করে রেখেছিল। তো ওয়েলস এদিকে সঙ্গে নিয়ে এক জায়গায় যায়। সেখানে তারা দেখে যে জেসি একটি কাঁধে বিশাল ব্যাগ নিয়ে পালাচ্ছে। তো পুলিশ দেখে জেসি দৌড় শুরু করে। তো দৌড়ানোর সময় সে ব্যাগটি একটি ঝোপের মধ্যে লুকিয়ে রেখে পালিয়ে যায়। তো জেসি একটি হোটেলে ঢুকে আত্মগোপন করে। এডি ধীরে ধীরে তাকে অনুসরণ করতে থাকে। এক সময় হোটেলের ভিতরে এডি এবং জেসি মুখোমুখি সংঘর্ষ হয়। তো দুজনের হাতেই বন্দুক। এক্ষেত্রে এডি জেসিকে গুলি করতে পারে না, কিন্তু জেসি এডিকে গুলি করে পালিয়ে যায়। আসলে এডি জানতো যে সে যদি জেসিকে গুলি করে তাহলে তার দুর্নীতির সব প্রকাশ হয়ে যাবে। তো পুলিশ বিভাগ জানতে পারবে যে সে অপরাধীর কাছ থেকে টাকা নিয়েছে, আর সমাজে সে চিরতরে ঘৃণিত হয়ে যাবে। তো গুলির শব্দ শুনে ওয়েলস সেখানে পৌঁছে যায়। সে দেখে যে এডি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ওয়েলস তখন দ্রুত মেডিকেল সাপোর্টে কল দেয়, কিন্তু সাহায্য পৌঁছানোর আগেই সেখানে এডি মারা যায়। এডির মৃত্যুর পর পুলিশ বিভাগ তাকে অন ডিউটি হিরো হিসেবে সম্মাননা দেয়। আর যেহেতু সে ডিউটির মধ্যে মারা গেছে, তাই তার দুর্নীতির সম্পূর্ণ বিষয়টি পুরোপুরি গোপন রাখা হয়। এদিকে হোটেল রুজভেল্টে সবাই একত্র হলে তারা হিসাব করে দেখে যে মোট লুট করা হয়েছে প্রায় $19 মিলিয়ন। এরপর সে রিভার্সকে $25 লাখ দেয় এবং বলে যে এই টাকাটা সে রাশিয়ান গ্যাংকে দিবে। কিন্তু রিভার্স তখন জানায় যে ডাকাত দলের প্রত্যেক সদস্য যে পরিমাণ পাওয়ার কথা তার চেয়ে কম টাকা দেওয়া হলে সে আপত্তি করবে। ঠিক তখনই জেসি সেখানে এসে পৌঁছায়। সে জানায় পুলিশ তাকে তাড়া করেছিল এবং এক পর্যায়ে সে এক পুলিশ সদস্যকে গুলি করে মেরে ফেলেছে। এই কথা শুনে গর্ডন জেসিকে মেরে ফেলতে উদ্যত হয়। কারণ হিসেবে বলে যে অন ডিউটি অবস্থায় কোনো পুলিশ সদস্যকে মারলে তার শাস্তি অনেক বেশি হয়, আর যদি ডাকাতির মামলায় আমরা ধরা পড়ি তাহলে তুলনামূলক শাস্তি কম হবে। এই কথা বলার পরে গর্ডন জেসিকে মেরে ফেলতে উদ্যত হয়, কিন্তু জেসির ভাই জ্যাক গর্ডনকে থামিয়ে দেয়। তখন জেসি বুঝতে পারে যে এই ডাকাতিটা পুরোপুরি পরিকল্পনা অনুযায়ী হয়নি। এ সময় স্কট রাশিয়ান ডনের প্রতিনিধি হিসেবে যে ছিল ফোন করে রাশিয়ান গ্যাংকে সব কিছু জানিয়ে দেয়। রিভার্সও তখন জানায় যে সে শুরু থেকেই জেল থেকে ছাড়া পাওয়ার পর এই পরিকল্পনা করেছিল। তার আসল প্ল্যান ছিল ডাকাত দলের সঙ্গে কাজ করে টাকা 50-50 ভাগ করা। কিন্তু গর্ডনের সাথে সে আলাদা চুক্তি করে দলকে না জানিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। সব বুঝে যাওয়ার পর রাশিয়ান গ্যাং ভারী অস্ত্র নিয়ে রুজভেল্টের হোটেলে হামলা করে। সেখানে শুরু হয় ভয়ঙ্কর গোলাগুলি, আর এই গোলাগুলির লড়াইয়ের মাঝেই এজে গুরুতরভাবে আহত হয়। আর রিভার্স সুযোগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় যে ডাকাত দলের সদস্যরা সবাই আলাদা আলাদা হোটেলে ফিরে যায়। গর্ডন নিজের হোটেলে ফিরে যেয়ে বুঝতে পারে যে পুলিশ আগেই সেখানে তল্লাশি চালিয়েছে। এদিকে নাওমি হোটেলে অপেক্ষা করছিল। গর্ডন তাকে গাড়িতে তুলে এয়ারপোর্টের দিকে রওনা হয়। অন্যদিকে জ্যাক ও জেসি তাদের হোটেলে ফিরে যায়। এরপর আমরা দেখি যে লিলি সেখানে মারা গেছে এবং তার কাছে যে টাকা ছিল সব টাকাও দাও। তখন সবাই নিশ্চিত হয় যে এই সব কিছুই করেছে রিভার্স। প্রতিশোধ নিতে জ্যাক এবং জেসি অস্ত্র হাতে বের করে, কিন্তু পুলিশের সঙ্গে সংঘর্ষে জেসি ও জ্যাক দুজনেই মারা যায়। এদিকে গর্ডন এয়ারপোর্টে যাওয়ার সময় একটি ফোন কল পায়। তাকে জানানো হয় যে রিভার্সের উপর সন্দেহ তাদের সত্যি। সে শুধু আগের ডাকাতির টাকাই নেয়নি, বরং বর্তমান ডাকাতির সব টাকাও সে নিজের করে রেখেছে। অন্যদিকে স্কট এবং তার সহযোগীরা টাকা নিয়ে একটি প্রাইভেট জেটে উঠতে যায়, কিন্তু সেখানে আগে থেকেই রিভার্স লুকিয়েছিল।
আর সে দুজনকে গুলি করে মেরে সব টাকা নিয়ে নেয়। তার মানে রিভার্স নিজেদের দলের লোকের সবার টাকা পরপর লুট করে এবং রাশিয়ান গ্যাংদের টাকাও লাস্ট মুহূর্তে সে লুট করে নেয়। আর ঠিক তখনই গর্ডন সেখানে পৌঁছে রিভার্সের দিকে বন্দুক তাক করে সব টাকা ফেরত দিতে বলে। পরিস্থিতি আরো জটিল হয়ে যায় যখন সেখানে এসে পৌঁছায় অফিসার ওয়েলস। তিনজন তিন দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে পড়ে। গোলাগুলির মধ্যে গর্ডন এবং ওয়েলস আহত হয়। শেষ পর্যন্ত ওয়েলস গুলি চালিয়ে রিভার্সকেও হত্যা করে। তো সব কিছু শেষ হলে গর্ডন নাওমিকে নিয়ে এয়ারপোর্টের দিকে যায় আর এখানেই সিনেমার গল্পের সমাপ্তি ঘটে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। খুব শীঘ্রই নতুন আরো একটি ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।